ওহ, আবার একটা বক্স এসে গেছে। বক্সের উপরে লেখা আছে সাপ্লাই ড্রপ, তবে এই বক্সটা আপনাদের জন্য না। এই বক্সে খুব স্পেশাল কয়েকটা জিনিস আছে যেগুলো আজকে দেখাবো, কিন্তু এগুলো নিয়ে আলাদা শর্টস পরে আসবে। আজকে আমি যেটা বলতে চাই যে স্মার্টফোন ইন্ডাস্ট্রি কি কোথাও গিয়ে থেমে গেছে। মানে আমি বলতে চাইছি, আপনি যদি গত 1-2 বছর স্মার্টফোন ইন্ডাস্ট্রিকে একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে স্মার্টফোন আগে 15,000 টাকায় পাওয়া যেত, সেই প্রাইস রেঞ্জটা এখন বেড়ে গেছে। কোম্পানি শুধু দাম বাড়িয়ে দিয়েছে ব্যাপারটা এরকম নয়, আমরাও কিন্তু কিনছি এখন একটু দামি স্মার্টফোন। ইন্ডাস্ট্রি প্রিমিয়ামনেসের দিকে যাচ্ছে। এই বিষয়ে বিশদে ভিডিও আসবে আমাদের চ্যানেলে, সেটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ওই ভিডিওটা কিন্তু মিস করবেন না। কিন্তু আজকে যেটা বলার, আগে ইন্ডাস্ট্রির মূল ধারার স্মার্টফোন ছিল 15,000 রুপি, কিন্তু সেটা এখন হয়ে গেছে 20 থেকে 30,000 রুপির মধ্যে। একটা স্ট্যান্ডার্ড ফোন যেটাতে সব রকম সবকিছু আমরা পাবো, কোনো কিছু মিস করব না, ভালো ফোন বলতে বাধ্য হবো, এরকম স্মার্টফোন 20 থেকে 30,000-এর মধ্যে অসংখ্য পাওয়া যাচ্ছে। এটা যে শুধু খারাপ হয়েছে ব্যাপারটা এরকম নয়, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে। কোম্পানি এর থেকে বাইরে আর যেতে সাহস পাচ্ছে না। আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাই। এই যে Realme 13 Plus, এই ফোনটা আজকে লঞ্চ হলো, এই ফোনটা ওই 20 থেকে 30,000-এর রেঞ্জে, মানে আরো স্পেসিফিক্যালি বলতে হয় এটা 20 থেকে 25,000 টাকার রেঞ্জে একটা স্মার্টফোন। এটার দাম যারা এক্স্যাক্টলি জানতে চান, আমি এখানে সেটা লিখে দেবো, কারণ এখনো আমি দামটা এক্স্যাক্ট জানি না, ফোন তো এখনো লঞ্চ হয়নি। কিন্তু এই ফোনটাকে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, তাহলে দেখুন ফোনের বক্সে আমরা এখন স্ট্যান্ডার্ড জিনিস পাচ্ছি, মানে একটা 80 ওয়াটের চার্জার, একটা USB Type-C to Type-A কেবল, একটা TPU কেস, কিছু কাগজপত্র, সিম ইজেক্টর পিন, হ্যাঁ অবভিয়াসলি তার সাথে একটা ফোন। যে ফোনটা আবার বেশ হালকা হবে, পাতলা হবে। এই ফোনটাই ধরুন না, এই ফোনটার ওজন 180 থেকে 90 গ্রামের মধ্যে। এটা থিকনেস কত হতে পারে? 7.6 মিলিমিটার। সাথে এই ব্যাপারটাও প্রায় স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে ফোন কোম্পানি যত পাতলাই ফোন দিক না কেন, এখন 5000 mAh ব্যাটারি দেবে। এই ফোনেও তাই আছে, অর্থাৎ ব্যাটারির দিকটাতে একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয়ে গেল। থিকনেস, ওজন, সেই দিকেও একটা স্ট্যান্ডার্ড বজায় রাখছে, সবাই রাখছে। এটা শুধু Realme 13 Plus করেছে বলে নয়। এছাড়া ফোনের লুকসটা দেখুন, এইরকম সুন্দর দেখতে ফোন আজকাল প্রায় সবাই বার করছে। ডিজাইনের তফাৎ থাকছে, হ্যাঁ কারুর কোনো ডিজাইনটা পছন্দ হবে, কারুর কোনোটা পছন্দ হবে না, মানে ওই পছন্দের সুন্দর লাগার ব্যাপারটা তো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভালো ডিজাইন দিয়েছে। একটা মজার কথা বলি যে এই ফোনটা কিন্তু 3টে কালারে এসেছে। একটার নাম ভিক্টরি গোল্ড, সেটা ওই গোল্ডেন কালার টাইপেরই। একটা স্পিডি গ্রিন, মানে সেটা গ্রিনই, অন্য কিছু ভাববেন না। কিন্তু এই কালারটার নাম এটা ডার্ক পার্পল। এটা কোন অ্যাঙ্গেল দিয়ে কিভাবে পার্পল লাগছে আমি সত্যি উদ্ধার করতে পারিনি। আপনারা যারা বুঝতে পারবেন তারা কমেন্টে লিখে জানাবেন। তবে ডিজাইনের ক্ষেত্রে আরেকটা জিনিস, যে ক্যামেরা বাম্প কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে, মানে ওটা যে শো করার জিনিস সেই জিনিসটা লোকে বুঝে গেছে। 5 বছর আগে আমরা রিভিউ করার সময় বলতাম এই ফোনের ক্যামেরা বাম্পটা অনেক বড়, এটা ছোট হলে ভালো হতো, এটাই এটার একমাত্র খারাপ দিক। এখন বলতে হচ্ছে দেখুন ক্যামেরা বাম্পটা কত বড়, দেখতে কত সুন্দর লাগছে। আর Realme নিজেও কিন্তু একটা ডিজাইনের স্ট্যান্ডার্ড মেনটেন করে ফেলেছে। এরকম মাঝখানে বড় একটা ক্যামেরা বাম্প থাকবে, এটা ঘড়ির মতো ডায়াল দেখে মনে হবে। এটা কিন্তু Realme 12 সিরিজ থেকে তারা মোটামুটি স্ট্যান্ডার্ড করে নিয়েছে। তবে Realme 13 Plus-এ যে ব্যাক প্যানেলে প্লাস্টিক আছে, সাইডের ফ্রেমটা প্লাস্টিক, এই দামে কিন্তু অনেকে ব্যাক প্যানেলে গ্লাস দিচ্ছে, কেউ কেউ হয়তো সাইডে মেটালও দিয়ে দিচ্ছে। তবে ফোনের যে সাইজ, সেই সাইজের কোনো এদিক ওদিক হবে না। কেউ 6.6 ইঞ্চি তো কেউ 6.7 ইঞ্চি। স্ট্যান্ডার্ড সাইজটা হলো 6.67 ইঞ্চি, যেটা এই ফোনে আছে। এবং হ্যাঁ অবশ্যই ফুল HD+ 120 হার্টজের অ্যামোলেড প্যানেল। 90 হার্টজ ওটা অতীত হয়ে গেছে। DCI-P3 কালার গ্যামেট, 120 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, এগুলো স্ট্যান্ডার্ড। এবং ফোনের ব্রাইটনেস, সেখানে সংখ্যাতে একটা বড় চেঞ্জ এসেছে। হ্যাঁ এখনকার দিনে এই দামে বাইরে ফোন নিয়ে গেলে দেখা যাবে না, দেখতে অসুবিধা হবে, এরকম ফোন খুব কমই বেরোয়। তবে সবাই এই Realme 13 Plus-এর মতোই 2000 নিটসের আশেপাশেই পিক ব্রাইটনেস দেয়। ডিসপ্লে নিয়ে আজকাল খুব একটা কমপ্লেন করার জায়গা থাকে না। Realme-র এই ফোনেও ডিসপ্লে নিয়ে খুব একটা কিছু কমপ্লেন করার নেই। তবে এই ডিসপ্লেতে Pro XDR এর সাপোর্ট রয়েছে কিন্তু। বাই দ্য ওয়ে, আপনারা যারা Realme 13 Plus-এর ব্যাপারে জানতে চান তাদের জন্য বলে রাখি, এই ডিসপ্লেটা কিন্তু স্যামসাং এর E4 স্ট্যান্ডার্ডের অ্যামোলেড ডিসপ্লে। তবে ভবিষ্যতে কি হবে এই নিয়ে কোনো গ্যারান্টি নেই, কেউ দিতে পারবে না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে এককালে আমরা বলতাম এটাতে একটু স্লো, ওটাতে অ্যানিমেশন আছে, এটা ফাস্ট নয়। এখন অ্যামোলেড ডিসপ্লে থাকলেই ফোনে মোটামুটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবো এটার মতোই, এবং সেটা ফাস্টই কাজ করে। এটাতেও তাই হয়েছে। আজকাল দেখলেও এটা শান্তি লাগে কি জানেন, বেশিরভাগ ফোন, প্রায় সব ফোনেই ডুয়েল স্টিরিও স্পিকার দিচ্ছে। আমরা আগে এটা নিয়ে অভিযোগ করতাম, এখন সেগুলো করতে পারি না। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই দামে সবাই দেয়, মানে 10,000-এর নিচে গেলে তখন অনেকে সরিয়ে নেয়। তবে এই দামে আজকাল আর কেউ কিন্তু 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট দেয় না, যেটা এই ফোনে আছে। ডুয়েল ন্যানো সিম, Wi-Fi 6, Bluetooth 5.4, এগুলো Realme 13 Plus-এ দিয়েছে এবং আজকাল এটা পাওয়া যাচ্ছে। বাকি কি কি ব্যাপার স্ট্যান্ডার্ড হয়ে গেছে সেগুলো বলার আগে বলি যে Realme-র ফোনে স্পেশাল তাহলে কি দেবে? একটা কোম্পানি যখন একটা ফোন লঞ্চ করবে, যখন কোনো ফোন বার করবে, তাকে তো একটা কিছু দেখিয়ে ফোনটা বিক্রি করতে হবে। AI সবাই দিচ্ছে, AI দিয়ে আর ফোন বিক্রি হচ্ছে না। নিজের ফোনটা অন্যদের থেকে যে আলাদা স্পেশাল, সেটা কিভাবে বোঝাবে? সবাই চেষ্টা করছে, Realme-ও চেষ্টা করেছে সেটা বোঝানোর, তার জন্যই তো এত বড় বক্স পাঠিয়েছে। এটার ব্যাপারে আসছি, বাকি মিলগুলো বলে নেই।
এবার এইরকম দামের একটা ফোন, এটাতে আইপি রেটিং IP64, 65, 67 এরকম কিছু একটা থাকবে, আপনারাও জানেন তো। এটাতে IP65 রেটিং আছে। আচ্ছা, আজকাল ওই যে রেন ওয়াটার স্মার্ট টাচ বেরিয়েছে, মানে হাত ভেজা থাকলেও ডিসপ্লে ভিজে গেলেও সেটা টাচ করতে অসুবিধা হবে না, সেই টেকনোলজি তো এখানে থাকার কথা। হ্যাঁ, রিয়েলমি দিয়েছে। তারপর ধরুন সফটওয়্যারের কথা যদি বলি, সেখানেও অ্যান্ড্রয়েড 14 তো থাকবেই, এটা তো জানা কথা, এখানে আছে, এবং রিয়েলমি UI 5.0 আছে। তবে আজকাল বেশিরভাগ কোম্পানি যেখানে চেষ্টা করছে একদম ক্লিন UI দেওয়া, মিনিমাম কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেওয়ার, রিয়েলমি কিন্তু সেই জায়গাতে একটু অন্যদিকে হাঁটছে। রিয়েলমির ফোনে প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন প্রচুর আছে, মানে এখনো আছে। ও, ক্যামেরার কথা বলা হলো না। এখানে ক্যামেরা কি আছে আপনারাই আন্দাজ করুন দেখি। অবভিয়াসলি সোনির ক্যামেরা থাকবে। সোনি LYT 600 ক্যামেরা সেন্সার আছে, মেন সেন্সার 50 মেগাপিক্সেলের, কিন্তু দুঃখের বিষয় কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, ওটা কি কাজে লাগবে আমি জানি না। অথচ ক্যামেরা বাম্পটা দেখুন, দেখে মনে হবে একদম 500 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া। তবে ছবি টবি আমরা যা তুলেছি, রিয়েলমি কিন্তু ছবি মোটামুটি ভালোই তোলে, বিশেষ করে ব্যাক ক্যামেরার মেন সেন্সার। ইভেন পোর্ট্রেট ছবি তুলতে গিয়ে আমি দেখেছি যে লো লাইটেও ভালো পোর্ট্রেট ছবি তুলে দিচ্ছে। হ্যাঁ, স্কিন একটু স্মুথ করে দিচ্ছে, তবে এজ ডিটেকশন কিন্তু ভালোই। আর ডে লাইটে আমরা যে ছবিগুলো তুলেছি সেখানে দেখতে পাচ্ছি কন্ট্রাস্ট একটু বেশির দিকে, একটু স্যাচুরেশন বেশি, মানে ওই সোশ্যাল মিডিয়ার জন্য রেডি ছবি আর কি রিয়েলমি দিয়েছে। তবে পোর্ট্রেট ছবির ক্ষেত্রে রিয়েলমির ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তবে রিয়েলমি ওখানে সফটওয়্যারের কাজ বোধহয় আরেকটু করতে পারে, যেটা দীর্ঘদিন ধরে আমি বলে আসছি। রিয়েলমি এখনো সেই ব্যাপারটা পুরোপুরি ফিক্স করতে পারেনি। এমনিতে ছবি দেখতে খারাপ লাগে না, তবে ডাইনামিক রেঞ্জ আর একটু ভালো হতে পারতো, এজ ডিটেকশন আরো একটু ভালো করাই যায়। ভিডিওটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা হচ্ছে, আর ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু 1080p 30 fps এই ম্যাক্সিমাম ভিডিও তোলা যায়, তার উপরে তোলা যায় না, 4K হয়। ব্যাক ক্যামেরাতে OIS আছে এবং 4K 60 fps অবধি ভিডিও রেকর্ড করা যায়। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন, এখন অবধি আমি একটা জিনিসের কথা কিন্তু বলিনি, সেটা হচ্ছে প্রসেসরের কথা। প্রসেসরের প্রসঙ্গেই ক্রমশ আমি বলবো যে স্পেশাল কি কি করেছে রিয়েলমি, এখানে কি কি আছে। রিয়েলমি 13 প্লাসে রিয়েলমি দিয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর, তারা নাম দিয়েছে ডায়মেনসিটি 7300 এনার্জি প্রসেসর, এবং সেই প্রসেসর দিয়ে তারা চ্যালেঞ্জ করছে, মানে বলছে রীতিমতো যে গেম খেলা যাবে 90 fps এ, বলছে যে ফোন কোনোভাবে গরম হবে না, উল্টে ঠান্ডা হয়ে নাকি বরফ জমে যেতে পারে। কেন, কিভাবে, আসুন দেখাচ্ছি। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি যে এই মোবাইলটা আসলে ইন্ডিয়াতে প্রথমবার TUV SUD ল্যাগ ফ্রি মোবাইল গেমিং সার্টিফিকেট নিয়ে এসেছে। সেটা কি জিনিস, আমরা তো এতকাল শুনে এসেছি TUV রিলন্যান্ড সার্টিফিকেট দেয়, মানে মোবাইলে ব্লু লাইট ফিল্টার টিল্টার থাকবে, এরকম সব ব্যাপার স্যাপার। এখন গেমিং এর জন্য, ল্যাগ ফ্রি গেমিং এর জন্য সার্টিফিকেট দিচ্ছে। এখানেই বলছি যে প্রতিটা কোম্পানি একটু অন্য কিছু করার চেষ্টা করছে কোনো একটা পার্টিকুলার বিষয়কে ধরে। যেমন এই রিয়েলমি 13 প্লাস এই ফোনটা করলো কি, আমাদের এই বক্সটা পাঠালো। কেন পাঠালো? এই বক্সের মধ্যে তারা স্টেনলেস স্টিল ভেপার কুলিং চেম্বারটা পাঠিয়েছে, সেটা জাস্ট এই রকম দেখতে। নর্মাল ভেপার কুলিং চেম্বার সেটা এরকম দেখতে হয়, আর রিয়েলমি 13 প্লাসে এত বড় একটা ভেপার কুলিং চেম্বার আছে। এবার হতে পারে এটা গেমিং, কিন্তু ঘটনা তো এটাই যে এত বড় ভেপার কুলিং চেম্বার দিলে ফোনটা ঠান্ডা থাকে এবং থাকছে, 90 fps এ গেম খেলা যাচ্ছে। অবশ্য তার একটা বড় কারণ এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ আছে। এর আগে আপনারা দেখেছেন আমরা বেশ কিছু ফোনের এখানে আনবক্সিং করেছিলাম, যেসব ফোন নিজেদের বলছে গেমিং ফোন কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়েছে। এছাড়া শুধু হার্ডওয়্যারে নয়, রিয়েলমি সফটওয়্যারেও চেষ্টা করেছে যাতে গেমিং এক্সপিরিয়েন্সটা ভালো হয়। গেম ফোকাস মোড দিয়েছে, গেম ফিল্টার দিয়ে দিয়েছে, গেমিং এর জন্য একটা ডেডিকেটেড মেমোরি দিয়ে দিয়েছে, মানে আপনি অ্যালোকেট করে দিতে পারবেন যে আপনার গেম প্লের জন্য কতটা মেমোরি বা র্যাম দিতে হবে। আর ভার্চুয়াল র্যামের যে গল্পটা আছে ওটা এখানেও আছে। ওখানে বলছে 26 GB অবধি নাকি ভার্চুয়াল র্যাম করা যাবে, 35টা অবধি অ্যাপ্লিকেশন খুলে রাখা যাবে। তবে সেই ব্যাপারগুলো আপনারাও জানেন, অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। তবে রিয়েলমি যে গেমিং এর উপর ফোকাস করেছে, গেম প্লের জন্য এই ফোনটাকে একটু অন্যরকম ভাবে টুইক করেছে। এই ব্যাপারটা তো করেছে তারা নিজেদেরকে ওইখানে সবার থেকে আলাদা, ভিড়ের থেকে আলাদা করার চেষ্টা করেছে। বাদ বাকি নইলে দেখুন না, আজকের দিনে দাঁড়িয়ে কোনো মোবাইলের সাথে কোনো মোবাইলের তেমন কোনো তফাৎ আছে? একটা স্ট্যান্ডার্ড ফিক্স হয়ে গেছে, সবাই ওই স্ট্যান্ডার্ডটা মোটামুটি মেনটেন করছে। তাই আমরা এখন ভিডিও করার সময় কোনো মোবাইলকেই খারাপ মোবাইল বলতে পারি না, দুই একটা বাদ দিয়ে। তবে হ্যাঁ, এই বক্সে কিন্তু আরো দুটো জিনিস আছে, গেমিং শোল্ডার বাটন আর এইটা আর একটা কি জানো, তো এগুলো শর্টসে দেখাবো। আপাতত থাক। তো এইরকম ইউনিক ব্যাপার স্যাপার দিয়ে এই ফোনটা কেমন লাগলো আপনাদের? ফোনটাতে এমনিতে খুব খারাপ কিছু তো নেই, কিন্তু সবার থেকে ভালো দেখানোর জন্য যেগুলো করেছে সেগুলো কি সত্যিই ভালো? কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।